তখন মিম বলল, এই নে 10 টাকা, আমার জন্য একটা সিগারেট নিয়ে আয়। আমি বললাম, আপনি কি সিগারেট খান? তখন মিম বলল, তোকে এত কিছু জিজ্ঞাসা করতে কে বলছে? মুখে মুখে কথা বলিস। এই বলে আমাকে একটা থাপ্পড় মারলাম। আমি গালে হাত দিয়ে সেখানে দাঁড়িয়ে থাকলাম, কারণ মনে মনে যে আমি তাকে অনেকটাই ভালোবাসি। কিন্তু আমি জানি যদি আমি তাকে ভালোবাসার কথা প্রকাশ করি তবে সে আমার ভালোবাসা কখনো গ্রহণ করে নেবে না, বরং আমাকে নানাভাবে অপমান করবে। আমার চুপচাপ দাঁড়িয়ে থাকা দেখে মিম বলল, কিরে ছোট লোকের বাচ্চা, কথা কি কানে যায় না? তোকে আমি কি নিয়ে আসার জন্য বললাম? আমি বললাম, আচ্ছা যাচ্ছি। এই বলে আমি দোকানে গেলাম, গিয়ে মিমের জন্য একটা সিগারেট আনলাম। আমি যখন দোকান থেকে সিগারেট আনছিলাম তখন কোথা থেকে যেন রাফসান ভাইয়া আমাকে দেখে ফেলে। আর আমি যেই না সিগারেট নিয়ে বাসার ভিতরে ঢুকছি তখন রাফসান ভাই আমাকে বলল, এই তোর পকেটে কি? আমি এক হাত পকেটে দিয়ে রাখছিলাম। আমি হাতটা পকেট থেকে বের করতেই রাফসান ভাই দেখতে পেল একটা সিগারেট। রাফসান ভাই বলল, নেশাখোর হইছ? এই বলে আমাকে মারতে লাগলো। আমি বললাম, এটা আমার সিগারেট না। রাফসান ভাই বলল, তাহলে কার? আমি বললাম, মিমি আপু আমাকে বলছে। তখন মিমি ছাদ থেকে নামতে নামতে বলল, এই ছোট লোকের বাচ্চা, তোকে আমি কখন বলছি সিগারেট নিয়ে আসার জন্য? রাফসান দেখছো, ও মনে হয় আমাকে সহ্য করতে পারে না, তাই তোমাদের কাছে আমাকে খারাপ করতে চাই। রাফসান ভাই, বিশ্বাস করো আমি এমন কোনো কিছুই করি নাই। মিমি আপু আমাকে বলছে তাই আমি গিয়েছিলাম। আর তুমি দোকানদারকেও জিজ্ঞাসা করতে পারো যে আমি কখনো সিগারেট খাই কিনা। রাফসান ভাই বলল, মুখে মুখে কথা বলিস। এই বলে আমাকে মারতে লাগলো। আমি চুপচাপ সবগুলো সহ্য করছি, কারণ তাছাড়া যে আমার হাতে কোনো উপায় নেই। দেখতে দেখতে চলে গেল অনেক দিন, কিন্তু বছর ঠিক পরিবর্তন হয়েছে। কিন্তু এই অমানুষগুলা এখনো মানুষ হতে পারেনি, নানা কারণে এখনো আমাকে অপমান করে। একদিন আমি কাঠ কাটছিলাম, তখন মিমি ছাদ থেকে এগুলা দেখছিল। মিম তখন আমার কাছে এসে দাঁড়ালো আর আমাকে বলল, কিরে, তোকে এত অপমান করলাম তবু তুই বাসা থেকে বের হয়ে গেলি না? আমি বললাম, আমি কোথায় থাকবো? মিমি বলল, এখান থেকে চলে যা রে, তোর জন্য আমার অনেক কষ্ট হয়। আমি বললাম, ম্যাডাম, আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না, আপনার কেন কষ্ট হবে এই ছোট লোকের জন্য? তখন মিম বলল, আমি তোকে ছোট লোক বলে অপমান করতাম আর তোকে ওদের কাছ থেকে মার খাওয়াতাম, তার কারণ একটাই, তুই যেন এই বাসা থেকে চলে যাস। আর এখানে থাকলে তোকে ওরা মেরে ফেলবে রে, প্লিজ দয়া করে এখান থেকে চলে যা। আমি বললাম, না। মিম বলল, কেন? আমি বললাম, কারণ এই বাড়িটা আমার বাবা মায়ের শেষ স্মৃতি, তাই আমি চাই না এই বাড়ি থেকে চলে যেতে। নানান কষ্ট সহ্য করেও আমি এই বাড়িতে থাকবো, মৃত্যুর আগ পর্যন্ত থাকবো। তখন মিম বলল, তোর জীবনে কোনো কিছু আর হবে না রে। আমি বললাম, আমার কোনো কিছুর দরকার নেই। মিম বলল, আমাকেও না। আমি বললাম, মানে? মিম বলল, আমি জানি তুই আমাকে ভালোবাসিস, কিন্তু সেটা প্রকাশ করতে পারিস না, তোর চোখ দেখে তা বোঝা যায়। আমি বললাম, কে বলছে আমি আপনাকে ভালোবাসি? মিম বলল, বলতে হবে না, কিছু জিনিস আন্দাজ করা যায়। আমি বললাম, তা আপনি হঠাৎ এভাবে কথা বলছেন কেন? নিশ্চয় তার পিছনে কোনো কারণ আছে। মিম বলল, হ্যাঁ অবশ্যই আছে। আমি বললাম, ঘুরিয়ে ফিরিয়ে কথা না বলে যা বলতে চান তা আমাকে বলে দেন। মিম বলল, তা সময় হলে বুঝতে পারবি। এই বলে মিম সেখান থেকে চলে গেল। আমি কাঠ কাটতে লাগলাম। কাঠ কাটা শেষ হয়ে গোসল করে বাসা থেকে একটু বাহিরে গেলাম। বাহিরে গিয়ে দোকানে বসেছিলাম, তখন আমার বন্ধু রাজু আসলো। রাজু এসে বলল, কিরে, কেমন আছিস? আমি বললাম, হ্যাঁ ভালো আছি। রাজু বলল, তুই মানুষ নাকি এলিয়েন? আমি বললাম, কেন, কি হয়েছে? রাজু বলল, তোকে এত কষ্ট দেই ওরা, তুই তবু এখানে পড়ে আছিস। আমি বললাম, তাছাড়া কি করবো রে? রাজু বলল, এখান থেকে অনেক দূর চলে যাম, যেখানে গেলে কেউ তোকে আর খুঁজে পাবে না। আমি বললাম, না রে, আমি পারবো না। এই বলে আমি সেখান থেকে চলে আসলাম। রাজু আমাকে অনেক বোঝানোর চেষ্টা করছে, কিন্তু আমি রাজুর কথা শুনি নাই। তার কারণ আপনারা তো অবশ্যই জানেন। বাসায় আসতেই দেখলাম কেউ একজন সোফায় বসে আসছে। তাকে দেখে মনে হলো তিনি বোধহয় আইনের লোক। আমি যেতেই আমাকে বলল, তুমি কি রফিক মিয়ার ছেলে? আমি বললাম, হ্যাঁ। তখন ওই লোকটা বলল, এখানে আসো।
আমি তার পাশে গিয়ে বসলাম। তখন লোকটা বলল, তুমি কি তোমার সব সম্পত্তি তোমার মা আর তোমার ভাইয়ের নামে দিতে চাও? আমি মনে মনে ভাবলাম, তার মানে কি এতদিন আমাকে বাড়িতে রাখার এইটাই ছিল তাদের কারণ? আমি যখন ছোট ছিলাম আমার বাবা আমার নামে সকল সম্পত্তি লিখে দিয়েছিল। তখন আমার বয়স ছিল 5 বছরের কাছাকাছি। তাই তারা আমাকে বাসা থেকে বের করে দেয় নাই। মার দিকে তাকিয়ে দেখি মা চোখ লাল করে আমার দিকে তাকিয়ে আছে। তখন আমি কোনো কিছু না ভেবে বললাম হ্যাঁ। তখন ওই উকিল আঙ্কেল একটা কাগজ বের করে দিয়ে বলল, এখানে সাইন করো। আমি তার কথা অনুযায়ী সেখানে সাইন করে দিলাম। তখন আমার মা এসে দ্রুত ওই কাগজটা নিয়ে নেয়। তারপর উকিল আঙ্কেল সেখান থেকে চলে যায়। তারপর আমি সোজা গিয়ে ছাদে বসে রইলাম। আজকে অনেক কান্না করতে ইচ্ছা করছে। তাহলে শেষমেশ আমার কোনো কিছুই নাই। এই জন্যই হয়তো মিম আমাকে বলছিল, না আজকেই চলে যাব এই বাসা থেকে, যেন আমাকে তারা আর খুঁজে না পায়। এই বলে ছাদ থেকে নেমে নিচে জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। যাই গিয়ে শেষ বেলা একটু মিমের সাথে দেখা করে আসি, যেহেতু মিমও আমাকে পছন্দ করে। কিন্তু দরজা খুলে প্রবেশ করার পর যেন আমার চোখ কপালে উঠে গেল। কারণ আমার ভালোবাসার মানুষ মিম রাফসান ভাইয়ের সাথে অন্তরঙ্গ মুহূর্ত পার করছে। তাদেরকে এই অবস্থায় দেখবো তা আমার কল্পনাই ছিল না। আমাকে দেখে আমার বড় ভাই বলল, সাইমন তুই এখানে? আমি বললাম হ্যাঁ।